ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সব ধরনের প্রস্তুতি শুরু হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে শুরু হয়েছে নির্বাচনকে ঘিরে নানান সমীকরণ। রাজনৈতিক দলগুলো যেমন নির্বাচনের জন্য অপেক্ষা করছে, তেমনি সাধারণ মানুষ তারাও হয়তো মুখিয়ে আছে দীর্ঘদিন পর একটি সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে। কিন্তু যেই নির্বাচনের কথা আমরা বলছি, সেই নির্বাচন সংস্কার করবার পর হবে নাকি ঠিক কতখানি সংস্কার করে আমরা নির্বাচন দেখতে পারবো, সেই নিয়ে তুমুল আলোচনা চলছে। রয়েছে নির্বাচনী সমীকরণ পাল্টে যাবার এক ধরনের আশঙ্কাও। সেসব কিছু নিয়ে আজকে আলোচনা করতে চাই। নির্বাচনের জন্য অপেক্ষায় নিয়ে আজকে দেশ সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি। দর্শক, নির্বাচনের জন্য অপেক্ষার বিষয় নিয়ে আজকের এই আলোচনায় আমার সাথে দুজন বিশেষ অতিথি যুক্ত হচ্ছেন। আমাদের সাথে আছেন ডক্টর আব্দুল্লাহ আল মামুন, সমাজ রাজনীতি বিশ্লেষক ও শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আছেন সুলতান মাহমুদ, ডেপুটি এডিটর, দৈনিক আমার দেশ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনায়। ডক্টর আব্দুল্লাহ আল মামুন, রাজনীতি কিংবা সমাজ নিয়ে যখনই আসলে আমরা আলোচনা করছি, নির্বাচন থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ আমাদের সামনে নেই। গণতান্ত্রিক ধারায় ফিরে যেতে আসলে আমরা এই 2024-এর গণ অভ্যুত্থান দেখেছি। সেই গণ অভ্যুত্থানের পরবর্তী যে সময়টা আমরা পার করছি, সেই সময়টা আপনি কি মনে করছেন নির্বাচন ঘিরে আমাদের যে প্রস্তুতি, সেটি আদৌ যথেষ্ট, নাকি রাজনৈতিক দল এবং অন্তর্বর্তীকালীন সরকারের মাঝে নির্বাচন ঘিরে এক ধরনের দূরত্ব সৃষ্টি হচ্ছে? তন্নি, ধন্যবাদ আপনাকে, সুলতান ভাইকেও ধন্যবাদ, দর্শকদের স্বাগত জানাচ্ছি। আপনার কথার মধ্যে আসলে উত্তরটা ছিল, বাট একটু আমার মনে হয় যে ব্যাপকতাটা কম। আমি জাস্ট ইলাবোরেট করি আর কি। সেটি হচ্ছে যে আপনি বললেন যে গণতন্ত্রে নির্বাচন খুব গুরুত্বপূর্ণ, এবং আমরা অন্যভাবে বললে যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি আমরা একটা বিল্ডিং ধরি, একটা পুরো রাজনৈতিক প্রক্রিয়া, সরকার পরিচালনা, তার নিঃসন্দেহাতীতভাবে নির্বাচন কিন্তু তার ভিত্তিপ্রস্তর, এবং তারপরে ওটার উপর ভিত্তি করে আপনি গণতন্ত্রের যে অন্য জিনিসগুলো, সুশাসন, মত প্রকাশের স্বাধীনতা, মিডিয়ার স্বাধীনতা, বিচার বিভাগ, পুলিশের যে আচরণ, সবকিছু তার ভিত্তিতে নির্ধারিত হয়। এবং এবারে যদি আমরা সমস্যার শুরুতে যাই, যদি আমরা প্রতিদিন এই কথাগুলো বিভিন্ন টকশোতে আলোচনা করছি, সেটার আসলে মূলে ছিল নির্বাচন। কিন্তু যে জায়গাটাতে এসে দাঁড়ালাম আমরা, যে অনেক এক্সপেকটেশন আমাদের, যেটাকে আমরা ফ্যাসিস্ট গভর্নমেন্ট বলছি বা স্বৈরাচারী গভর্নমেন্ট বলছি, তাদের বিদায়ের পরে যে সরকারটি গঠিত হয়েছিল, আমরা আশা করেছিলাম যে সমাজে স্থিতিশীলতা আসবে। আর যদি সাধারণ মানুষের কথা বলি, তাহলে অবশ্যই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো ভালো থাকবে, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন হবে, এবং মোটা দাগে যে একটা স্থিতিশীল পরিবেশ আমরা দেখতে পারবো। কিন্তু সেটি আসলে হয়নি। সো এই যে আজকে যে নির্বাচনের আলোচনা এবং যে ডিবেটটা নির্বাচন সংস্কার আগে, হয়তোবা অগস্টের 3, 4, 5 তারিখ, 10 তারিখ পর্যন্ত বা পুরো অগস্ট মাসেই আমরাও কিন্তু আপনাদের এখানে সহ সব টক শোতে বলেছি সময় দিতে হবে, সংস্কার আমরা চাই। এবং আজকেও এখন আমার পজিশন একেবারেই সেম, যে আমরা সংস্কার চাই। ইতিমধ্যে যে ঘটনাগুলো ঘটেছে, তার মধ্যে কয়েকটা ইন্ডিকেটর দিলে বোধহয় আপনার সুবিধা হবে দর্শকদের জন্য আলোচনাটা। যে আন্দোলনটি শুরু হলো, তার কিন্তু মূলে ছিল যে চাকুরি ক্ষেত্রে বৈষম্য। তাহলে প্রথম যে শব্দটা আমি একটু আন্ডারলাইন করি, চাকুরি। তাহলে এখন যে জায়গায় রাষ্ট্র দাঁড়িয়ে আছে, তাহলে আমাদের দুইভাবে চাকুরির সংস্থান হতে পারে। একটা হলো সরকারি যে মেকানিজম, সেখানে পদ খালি হলে পদ যুক্ত, কিন্তু তার সংখ্যাটা খুব কম। আমরা জানি আমাদের প্রাইভেট সেক্টরে চাকুরি এখন 78% চাকুরি প্রাইভেট সেক্টরে হয়, যেখানে এফডিআই যেগুলো কোম্পানি, তারাও কন্ট্রিবিউট করে। আপনাদের ডাটা আমি দেই, যে যদিও আমি ফ্যাসিস্ট সরকারকে ডিফেন্ড করছি না, বাট অবস্থাটা কি একটু বোঝার জন্য, যে 2023-24 সেশনে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই সময় এফডিআই ফ্লো ছিল 1.61 ওই ইয়েতে, গত 23-24 সালে। আর 24-23 সালে, আর 24 সালে যে আমরা দেখি, এটা কমে এখন 1.47। এটা একটু নোট করার জন্য বলছি আমি। দ্বিতীয় হচ্ছে, যদিও গ্রোথ নিয়ে অনেক ডিবেট আছে, বাট তখন কিন্তু গ্রোথ দেখানো হচ্ছিল যে 6.1, এত রকম পলিটিক্যাল টার্ময়েলের মধ্যেও। কিন্তু এখন প্রজেকশনটা অ্যারাউন্ড 5.7, 5.8। আরও একটা জিনিস বলি, যে ঋণ নিয়ে, ব্যাংক ব্যবস্থা নিয়ে অনেক কথা হচ্ছে। তখন নন পারফর্মিং লোন ছিল 1.36 ট্রিলিয়ন টাকা, যেটা কিন্তু এখন প্রায় 3-র কাছাকাছি, 3 ট্রিলিয়ন টাকা। অবশ্যই যে লুটপাটটা হয়েছে সেটা কন্ট্রিবিউট করেছে। এখন যদি আপনার ব্যাংক থেকে লোন না যায়, বিদেশ থেকে এফডিআই না আসে, আপনার গ্রোথ যদি স্ট্যাগনেন্ট থাকে, তাহলে যে শব্দটা নিয়ে আন্দোলনটা শুরু হলো, বৈষম্য চাকুরির জন্য, সেটা থেকে তো বেরিয়ে আসতে পারছি না। আপনি যে পার্থক্যগুলোর কথা বলছিলেন, অনেকেই আবার বলার চেষ্টা করছেন যে অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু কোনো রাজনৈতিক সরকার নয়, সেক্ষেত্রে আসলে তাদের পক্ষে এই ধরনের সমস্যার সমাধান করা সম্ভব না। সেটিও তো একটি বড় প্রশ্নের কারণ হতে পারে। ঠিক এই প্রশ্নটি যদি আমি আপনাকে করে, সুলতান মাহমুদ, যেহেতু তারা আসলে রাজনৈতিক সরকার নয় এবং তারা নির্বাচনের মধ্য দিয়ে আসলে ইলেক্টেড কোনো গভর্নমেন্ট নয়, এটি একটি বড় কারণ হচ্ছে কি, যে আসলে তাদের কথা অনেকে শুনছেন না। এই ধরনের আলোচনাও আমরা শুনতে পাচ্ছি, বিশেষ করে যদি আমরা বলার চেষ্টা করি যারা আমলা আছেন, তারা কোনোভাবেই তাদের কথা শুনছেন না।
ধন্যবাদ। আমি আপনার একেবারে শুরুর আলোচনায় চলে আসি। আপনার এই যে প্রশ্নটি করেছেন এটি নিয়ে আমি বলবার চেষ্টা করব। প্রথম হচ্ছে নির্বাচন। উনি যেটা বলবার চেষ্টা করেছেন, উনি বলেছেন সেটি হলো যে দেখেন, গণতান্ত্রিক কাঠামোর যে ভিত্তি, এই ভিত্তির কেন্দ্রবিন্দুতে রয়েছে হলো নির্বাচন। এবং এই গণতন্ত্র, সুশাসন এবং আপনি যেটি আমরা বলে থাকি যে মানুষের অধিকার, বৈষম্যহীন সমাজ, এটি প্রতিষ্ঠা করবার জন্য প্রথম কাজই হচ্ছে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য, অবাধ নির্বাচন। সেই অবাধ নির্বাচনের ডামাডোল কিন্তু বেজে উঠেছে। রাজনৈতিক দলগুলোর বিপক্ষে যে কথাগুলো বলবার চেষ্টা করা হয়, বা বিপক্ষে বা যেভাবেই শব্দ চয়ন আপনি করেন না কেন, রাজনৈতিক দলগুলো রাজনীতি করে তারা রাজনৈতিক চর্চা করবার জন্য, গণমানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন করবার জন্য। এটিই ন্যাচারাল, এটিই স্বাভাবিক। সেই জায়গা থেকে যখন 15 বছরের 16.5 বছরের একটি জগদ্দল পাথরকে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে ছাত্র জনতা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদেরকে হটিয়েছে, এখন একমুখী মানুষের চিন্তা শুধুমাত্র নির্বাচন। আর এই সরকার যাদেরকে প্রফেসর মোহাম্মদ ইউনূসকে সহ যাদেরকে উপদেষ্টা পরিষদে বসিয়েছে, তারা বলেছে তাদের নিয়োগকর্তা হলো ছাত্ররা। ছাত্রদের মূল দাবি হলো কিছু সংস্কার করবার, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা। কিন্তু আবার ছাত্ররা অনেক ধরনের দাবি করছে সুলতান মাহমুদ। তারা বলছে যে তারা আসলে ফ্যাসিস্ট সরকারের বিচার কাজ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন দেখতে চায় না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায়। 4 দফা দাবি, কিন্তু এর মধ্যে সর্বশেষ তারা 4 দফা উত্থাপন করেছে। আওয়ামী লীগের বিচার চায়, আওয়ামী লীগকে নিষিদ্ধ চায়, শেখ হাসিনার বিচার চায়, এবং তারা সংস্কার শেষে নির্বাচন চায়। আপনি যেটি শুরুতেই বলেছিলেন যে সংস্কার কিন্তু একটি চলমান প্রক্রিয়া, এটি কিন্তু আজ বললাম কাল হয়ে গেল, নট দ্যাট। 11টি কমিশন করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার, 11টি সংস্কার কমিশন করেছে। এর মধ্যে 6টি কমিশন আগামী 15 তারিখে, 5টি কমিশন সম্ভবত আগামী 15 তারিখে আপনার তাদের রিপোর্ট জমা দেবে, আরেকটি দেবে 31শে জানুয়ারি। এটি হলো যে 11টি কমিশন করেছে, 2 ধাপে করেছে। প্রথম ধাপের যে 6টি কমিশন করেছে তারা তাদের কাজগুলো গুছিয়ে নিয়ে এসছে। এখন এই 11টি কমিশন যখন রিপোর্ট দিয়ে দেবে, তখন সেগুলোর সুপারিশের সমন্বয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে তারপর সেই সংস্কার প্রক্রিয়া। ইতিমধ্যে কিন্তু আমরা দেখছি রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তীকালীন সরকার এখন দূরত্ব সৃষ্টি হচ্ছে। তারা আসলে সংলাপের কথা বলেছেন, কিন্তু সেই সংলাপও আসলে ফলপ্রসূ হয়েছে কিনা আমি বলবো যে রাজনৈতিক দলগুলো কোন দূরত্বের কথা বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। কারণ বুঝতে পারছি না এই জন্য প্রফেসর ইউনূস সরকার কিন্তু ইতিমধ্যে কয়েকবার রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেছে। তাদের কাছে সংস্কারের যে প্রপোজালগুলো, যে কমিশনগুলো করা হয়েছে সেটি তারা বলতেই পারে। রাজনৈতিক জায়গা থেকে অনেক চমৎকার এবং শ্রুতিমধুর শব্দ আছে যেগুলো থ্রো করে দেয়া যায়, কোনোটা স্পিন হয়, কোনোটা আপনার কি বলে ক্যাচ আউট হয়, কোনোটা হয় না। তো সেই জায়গাটাতে যাবার জায়গা কিন্তু এখনো আসেনি। আমি বলবো যে সংস্কার কমিশন যেগুলো করেছে, সংস্কার কমিশনের যে আউটকাম, তারা যে প্রপোজাল সাবমিট করবে সেটিকে সমন্বয় করবে, সমন্বয়ের মধ্যে আলোচনার মধ্য দিয়ে একটি সময় আসবে। গতকালকেও যেটি প্রধান উপদেষ্টা বলেছেন, উনি আগেও বলেছেন, গতকালকে আরো একটু স্পষ্ট করে বলেছেন যে ডিসেম্বরের মধ্যে অথবা আগামী বছরের মাঝামাঝি সময় একটি রোডম্যাপ, কিন্তু প্রাথমিক রোডম্যাপ কিন্তু দেয়া হয়েছে। কিন্তু এরপর আসলে সুস্পষ্ট যেহেতু রোডম্যাপ আমরা পাইনি, ডক্টর আব্দুল্লাহ মামুন, সংস্কার শেষে নির্বাচন কিংবা আওয়ামী লীগের বিচার কাজ শেষে নির্বাচন কিংবা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার পর নির্বাচন, যে দাবি ছাত্ররা করছেন, সেই দাবির সাথে আসলে রাজনৈতিক দলগুলো আদৌ একমত হবে কিনা নির্বাচন প্রসঙ্গে আপনার কি মনে হয়? না, সেটা তো স্পষ্ট যে তারা ওই দাবিটার সাথে একমত হচ্ছে না। আর এর মধ্যে নতুন করে পুরো সিচুয়েশন বা যে জিনিসটি ভর করেছে সেটি হচ্ছে যে শিক্ষার্থীরা যে দল গঠনের ঘোষণা দিয়েছে। আজকে একটা ইন্টারভিউ পড়লাম মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ইত্তেফাকে আমি, এবং ওখানে ইনি বলেছেন যে শিক্ষার্থীদের দল গঠনকে আমরা স্বাগত জানাই। অন্য পলিটিক্যাল পার্টিও বলছে যে স্বাগত জানাই, কিন্তু একইভাবে তারা দেখতে চায় যে সরকারের এর জন্য কোনো ধরনের ইনভলভমেন্ট না থাকে। যে জায়গাটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে নির্বাচনের যে কথাটা সুলতান ভাই বললেন যে একটা টেন্টেটিভ ডেট আছে, বাট আমি যে জায়গায় যেতে চাই যে 5ই আগস্টের পরের সিনারিও আর এখনকার সিনারিও ভিন্ন হয়ে গেছে শিক্ষার্থীদের দল গঠনের প্রক্রিয়ার কারণে।
বিচার তো একটা চলমান প্রক্রিয়া, সংস্কার একটা চলমান নতুন দল প্রক্রিয়া। গঠন করবে সেটিও তো খুব একটা স্বাভাবিকভাবেই আমাদের নেওয়ার উচিত ছিল। এটা তো বিএনপি তো বলছে যে স্বাভাবিকভাবে নিয়েছে, কিন্তু নির্বাচনের যে প্রক্রিয়া তার মধ্যে কি হতো যে নির্বাচনটা দেরি হলে অসুবিধা ছিল না কখন, যখন আপনার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে, যখন সিন্ডিকেট গুলো ভাঙা গেছে, যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, সাধারণ মানুষ তো নিয়ে এর বেশি কিছু আশা করে না, কিন্তু সেটি তো হচ্ছে না। এবং কেন হচ্ছে না, আমি দুটো উদাহরণ দিই না, তারপরে হচ্ছে না জায়গাটাতে আসি, হচ্ছে দেওয়াতে পরে যায়নি। সেটি হচ্ছে যে রাজনীতিক দলগুলো যখন ক্ষমতায় থাকে তার একটা কাঠামো থাকে, একেবারে কেন্দ্র থেকে একেবারে লোকাল গভর্নমেন্ট পর্যন্ত একটা কাঠামোর মধ্যে থাকে। একটা মিছিল করতে বললে একদম কুড়িগ্রামের একটা বাজিতপুরেও একটা মিছিল হয়ে যাবে। এই সরকার তো সেই রাজনৈতিক কাঠামোর মধ্য দিয়ে আসে না, তুমুল জনপ্রিয়তা, সবার সাপোর্ট আছে, সব রাজনৈতিক দলের সাপোর্ট নিয়ে এসছে, এটা একটা বড় জিনিস। আরেকটা হচ্ছে যে আমরা যে কয়েকজন লোককে এত আশা আকাঙ্ক্ষার মধ্যে বসিয়ে দিলাম, মনে হচ্ছে যে তারা একটা আইল্যান্ডে বসে আছে এবং আরো কঠিন হয়ে গেছে তাদের কাজগুলো, যেটা আপনি শুরুতে বলেন যে প্রশাসনে এখন অনেক বড় একটা অংশ, যেটা বলা হচ্ছে যে ফ্যাসিস্টদের প্রতিনিধিত্ব যারা করেছে তারাই আছে। একটা নিউজ দেখলাম যে যারা ডিসি ছিল, যারা রাতের ভোটের, তাদেরকে এমন এমন জায়গায় পদায়ন করেছে, 35 জনকে এমন এমন জায়গায় পদায়ন করা হয়েছে, তারা ভালো ভালো পজিশনে আছে। এবং তারা ডিসি থাকার অর্থটা কি? আমি পত্রিকার খবরটাকে ইন্টারপ্রেট করার চেষ্টা করছি যে তারা তাদের লোক, তাদেরকে নিয়ে আপনি কাজ করার চেষ্টা করছেন। পুলিশেও কিন্তু পুরোটা পরিবর্তন করে, অধিদপ্তর, পরিদপ্তর সবগুলো একইভাবে নিয়োগ করে। এই লোকগুলোকে দোষারোপ করলে হবে না, তারা নিজের জায়গায় অত্যন্ত সফল। কিন্তু আমি দুটো ছোট্ট উদাহরণ আপনাকে দিই। আপনি আমেরিকাতে ধরেন সিকিউরিটি কাউন্সিল, সেই সিকিউরিটি কাউন্সিলের নানান রকম ফর্ম থাকে, ডিস্ট্রিক্ট পর্যায়ের ফর্ম, আপনার ন্যাশনাল ফর্ম, সেটা তারপরে সিকিউরিটি কাউন্সিলকে অ্যাডভাইস করে। আবার যদি জাপানের উদাহরণ দিই, যে কোনো প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ডিসিশন, লোকাল গভর্নমেন্ট, তারা এক্সপার্টদের ইনভলভ করে। এই যে কমিশন গঠন ছাড়া আমরা, যেহেতু সরকারের রাজনৈতিক কাঠামোর মধ্যে নাই, আপনি কি শুনেছেন যে কোনো কমিটি হয়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য? আপনি কি শুনেছেন যে প্রশাসন সংস্কারের জন্য কমিটি হয়েছে, কিন্তু প্রশাসন কিভাবে রান করা যায় এক্সপার্টদের নিয়ে বসেছে? আপনি কি শুনেছেন এই সিন্ডিকেট গুলো কিভাবে হয়, চাঁদাটা একটা দল পরিবর্তন হয়েছে, অভিযোগ করা হচ্ছে, সমস্যা জায়গাগুলোতে আসলে কেন সেই জায়গাটা তো আপনি মনে হচ্ছে আইল্যান্ডে বসে একটা সরকার পরিচালনার প্রচেষ্টা, আপনার লোক তো কেউ বাড়াতে বলেনি। দেখুন, আমি অত্যন্ত সম্মানের সাথে বলছি যে কেউ তো বলেনি আপনি লোক বাড়াবেন, কিন্তু আবার কোনো না কোনো ভাবে অন্তর্বর্তীকালীন সরকার ছাত্রদের যে রাজনৈতিক দল আসতে যাচ্ছে তাদেরকে খানিকটা আসলে সুযোগ করে দেওয়ার চেষ্টা করছে। সেটা তো এখনো আলোচনার মধ্যে আছে, কিন্তু এটা তো আপনি সরাসরি হলেও দেখতে পারবেন না। আর সেটা আমি ব্যক্তিগতভাবে দেখতে চাই না, এবং কেউ নিশ্চয়ই দেখতে চায় না যে শিক্ষার্থীদের ফেভারেবল কোনো কিছু করে। দেখুন, যেটা নিয়ে সুলতান ভাই শুরু করলো যে 15 বছর মানুষ বা 16 বছর 17 বছর ভোট দিতে পারেনি, এবং আমি বললাম যে গণতন্ত্রের শুরুটা হয়, ওই ভিত্তিপ্রস্তরটা স্থাপিত হয় নির্বাচনের মাধ্যমে। নির্বাচন তো আপনাকে করতে হবে। আরো একটা কথা, আপনি যে সংস্কারের টেবিলে অনেক আলোচনা হবে, জাতীয় ঐকমত্য কমিশন এটা কনসেনসাস তৈরি করতে চেষ্টা করবে, যাই আপনি করেন। এটা আরেকটা উদাহরণ আপনাকে দেই, আমার যদি আমি ভুল না হয়ে থাকি, 6-7 সালে প্রায় 150 বা 150-150 অধ্যাদেশ হয়েছিল ওই সময়। কয়টা অধ্যাদেশ পরে টিকেছে? আমার ধারণা 30%। সেখানে তার মানে কি দাঁড়ালো যে রাজনৈতিক কথা আমরা বলি জি, তারা আসলে রাজনৈতিক দলগুলো নিজেদের প্রয়োজন অনুযায়ী নিজেদের মতন করে সবকিছু পরিবর্তন করে ফেলছে। সেটা তো আমরা চাই না। সেই সংস্কারটি আদৌ আমার আশঙ্কাটা কি জানেন তন্নি, যেটা হবে যে এমন ভাবে জিনিসটা যাচ্ছে, যদি মিনিমাম সংস্কারের যে কথাটা বলা হচ্ছে যে আরপিও সংস্কার, কনস্টিটিউশন সংস্কার, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট 70, বেসিক যে সংস্কারগুলো, এই সংস্কারগুলো হয়ে তারপর নির্বাচন হতে হবে। কিন্তু দেখেন, দুঃখজনক একটা ঘটনা, আমরা প্রশাসনের যে সংস্কার কমিটি করলো, আপনারা আমার কাছে কিন্তু একটা প্রশাসন, আমরা যেটা চেয়েছিলাম যে প্রশাসন রাতে ভোট করবে না, আমার জবাবদিহিতা আমার কাছে থাকবে। আমি কিন্তু চাইনি যে 2টো ক্যাডার 3টা ক্যাডারের মধ্যে 25টা ক্যাডার ভার্সেস অ্যাডমিন ক্যাডার, অথবা শিক্ষা ক্যাডার ভার্সেস অ্যাডমিন ক্যাডার, এই সমস্যাগুলো তৈরি করে। আমি তো একটা শব্দ ওখানে খুঁজে পেলাম না আজ পর্যন্ত যে এই প্রশাসনকে জনবান্ধব করার জন্য এই প্রস্তাব করা হয়েছে, এই প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য এই প্রস্তাব করা হয়েছে। স্বচ্ছতার জায়গাটি থেকে না, তাহলে সংস্কারটা অন্যদিকে চলে যাচ্ছে। সুলতান মাহমুদ, যে কথাগুলো আমরা শুনছিলাম, সংবিধান সংস্কার করার কথাও ছাত্ররা কিন্তু বলেছেন, এমনকি 72-এর সংবিধানকে তারা কবর রচনা করবেন সেই কথাও তারা বলেছেন। এসব কেন ঘটানো হচ্ছে? কোনো না কোনো কারণে ঘটানো হচ্ছে কি আসলে নির্বাচনকে খানিকটা বিলম্বিত করবার লক্ষ্যে? ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটি করবার জন্য। প্রথম কথা হচ্ছে যে ছাত্ররা নানান কথা বলছে, যারা বৈষম্য বিরোধী, চাকরিতে কোটা নিয়ে যে বৈষম্য, সেই বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে তারা সম্মুখে সমরে উঠে এসছে, এবং উঠে এসে ছাত্রদের কোনো কথাই আমি ফেলতে চাই না, আবার খুব বেশি আমলেও নিতে চাই না। কেন আমলে নিতে চাই না? সেটি তাদের লক্ষ্য ছিল যে চাকরিতে কোটা বৈষম্যটা দূর করবার।
এরপরে তারা এসে সরকারের অংশ হয়েছে, সরকারের ভেতরে ঢুকেছে, নতুন করে তারা দল গঠন করতে চাইছে। হ্যাঁ, তো ছাত্রদেরকে দেশের সকল মানুষ যে সমর্থনটা দিয়েছিল সেই জায়গা থেকে ছাত্ররা এখন যে সমস্ত দাবি তুলছে, এই দাবিগুলো কি ছাত্ররা তুলছে না ছাত্রদেরকে দিয়ে কেউ তোলাচ্ছে, সেইখানটাতে আপনাকে পিন পয়েন্ট করতে হবে। দেশের ভেতরের পরিবেশ, এই যে উনি বললেন যে আমলাতন্ত্রে এখন কোথায় মানুষের স্বাভাবিক সুযোগ সুবিধা নিশ্চিত করবার জায়গাতে তারা কাজ করবে, সেটি না করে কিন্তু ক্যাডারে ক্যাডারে যুদ্ধ লেগে গেছে। সে এখানটাতে কারাই উস্কানিটা দিচ্ছে ছাত্রদেরকে? কেন বলা হচ্ছে সংস্কার শেষে নির্বাচন? এই সরকারকে কেন দীর্ঘায়িত করবার চেষ্টা করা হচ্ছে? আমি এখানে কিন্তু ব্যাড স্মেল পাচ্ছি। তার মানে কি ভবিষ্যতে যে রাজনীতি আমরা দেখতে যাচ্ছি কিংবা পরবর্তী যে নির্বাচন আমাদের সামনে আছে সেখানে আসলে রাজনৈতিক নতুন পরিবর্তন আমরা দেখব কিনা, সমীকরণ অনেকভাবে পাল্টে যাওয়ার একটি সুযোগ আছে বলে আপনি মনে করেন কিনা? আমি শুরুতেই বলেছেন আশঙ্কা, আপনি শুরুতেই বলেছেন আশঙ্কা জায়গাটিতে আমি আসবো আপনার কাছে। একটি বিরতি নিয়ে ফিরতে হবে, দেশসন্ধ্যায় বিরতি নিয়ে ফিরছি, সাথে থাকুন। দেশসন্ধ্যা দেখছেন। সুলতান মাহমুদ, রাজনৈতিক দল করার প্রক্রিয়ায় আগাচ্ছেন শেখ হাসিনার পতনের আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্ররা। সেই ছাত্রদের রাজনৈতিক দল আসতেই পারে, সেখানে রাজনৈতিক পরিবর্তন হতে পারে, নতুন সমীকরণ আমরা দেখতেই পারি। সেটিকে আবার আমরা আশঙ্কা হিসেবে তাহলে কেন বিশ্লেষণ করছি? আমি জানি না কেন আশঙ্কা হিসেবে বিশ্লেষণ করা হচ্ছে। দেখেন, বাংলাদেশে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে অনেক সময়, অনেক কারণে, অনেক প্রেক্ষাপটে নতুন নতুন দল গঠন হয়েছে এবং সেই দল যারা করেছে অনেক বড় স্বপ্ন, অনেক বড় এজেন্ডা নিয়ে তারা সামনে এসছে, আত্মপ্রকাশ করেছে। কিন্তু সেই দল টিকে থাকবার বা সেই দল গণমানুষের কথা বলবার জন্য কতখানি কে কতটুকু করেছে সেটির ইতিহাস কিন্তু খুব সুখকর নয়। আবার একটি নতুন দলকে তো অনেকটা সময়ও দেওয়া প্রয়োজন আছে। সেই জন্য আমি বলছি যে দল গঠন করবার জন্য, দল গঠন করতে গিয়ে দেখেন এখন যেটি আপনি আশঙ্কার কথা বলছেন, আমি বলি বিএনপি কিন্তু স্বাগত জানিয়েছে। বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি কিন্তু স্বাগত জানিয়েছেন। জামায়াতে ইসলামের পক্ষ থেকেও স্বাগত জানানো হয়েছে। এখানটাতে বৈরিতার কোনো কিছু আছে বলে আমি দেখছি না। এখন আপনি যে শঙ্কাটার কথা বলছেন যে সরকারের ভেতর থেকে কোনো সহযোগিতা করা হচ্ছে কিনা, সরকারের ভেতর থেকে কোনো যদি একটি রাজনৈতিক দল গঠন করে দেবার কোনো চেষ্টা করা হয় সেটি অপচেষ্টায় পরিণত হবে। আরেকটি প্রশ্ন সবাই করার চেষ্টা করছেন আজকাল, যারা নতুন রাজনৈতিক দল করছেন, যেই ছাত্ররা, তাদের নেতৃত্বে যদি নতুন রাজনৈতিক দল গঠিত হয়, এই মুহূর্তে ছাত্রদের নেতৃত্ব দেওয়া যে দুইজন উপদেষ্টা আছেন তারা কি করবেন? তারা কি আসলে পদত্যাগ করতে যাচ্ছেন? সেটি কিন্তু এই ছাত্ররা যখন সরকারে ঢুকেছে, একজন না তিনজন ঢুকেছে, মাহফুজ আলম সহ তিনজন ছাত্র নেতা এখানটাতে ঢুকেছেন। এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তারা ঢুকেছে। এটি কিন্তু শুরুর দিককার একটা কথা ছিল, যেটি কেয়ারটেকার ফরমেশনের সময় যে সিস্টেমটি ছিল, এখানটাতেও কিন্তু শুরুতে সেই কথাটাই বলা হয়েছে যে কেয়ারটেকার গভর্নমেন্টে যারা উপদেষ্টা হবে তারা নির্বাচন করতে পারবে না, যেটা তত্ত্বাবধায়ক সরকারের কথা, যেটা আমাদের গঠনতন্ত্রে যেটা ছিল। ঠিক এখানটাতেও কিন্তু শুরুর দিককার আলোচনার কিন্তু ছিল যে সমস্ত সমন্বয়করা সরকারের অংশ হবে তারা নির্বাচনে অংশ নিতে নেবেন না, এরকম একটি জায়গা আছে। তো এখন প্রেক্ষাপট, এখন সেই অন্তর্বর্তীকালীন সরকার থেকে আপনি জানেন যে আমাদের সংবিধান নিয়ে যে রিট হয়েছিল সেটি আবার সেই তত্ত্বাবধায়ক সরকারে ফিরে যাবার একটি সুযোগ তৈরি হয়েছে। এখন পরিবর্তিত প্রেক্ষাপটে কোন দিকে যাবে সেটি দেখবার অপেক্ষা করবার বিষয়। তবে আপনি যে শঙ্কার কথা বলছেন, শঙ্কা কিন্তু একটি তৈরি হয়েছে। শঙ্কা তৈরি হয়েছে আমি বলবো এই কারণে, সেই শঙ্কা কি রাজনৈতিক দলগুলোর মাঝে খানিকটা বেশি? না, আমি সেটি রাজনৈতিক দলগুলোর মধ্যে না, আমি বলবো এটি চিন্তকদের মধ্যে, এটি বুদ্ধিজীবীদের মধ্যে, একটি সমাজ সচেতন যারা, তাদের মধ্যে এই চিন্তাটা তৈরি হয়েছে। চিন্তাটি এমন, শঙ্কাটি এমন যে বিএনপি, জামায়াতে ইসলামী এবং ছাত্রদের এই ত্রিমুখী তিনটি মুখোমুখি অবস্থায় লাগিয়ে দেয় কিনা এবং সেখানে নেপথ্যে কারা কলকাঠি না, সেটি দেশের ভেতর থেকে, দেশের বাইরে থেকে এবং আমাদের কোনো বাহিনীর ভেতর থেকে বা সরকারের ভেতর থেকে তাদেরকে পেছনে নিশ্চয়ই আমাদের জন্য খুবই আশঙ্কার জায়গা। সেই জায়গাটা আমাদেরকে মাথায় রাখতে হবে। বিএনপি বলেছে তারা সুস্পষ্ট রূপরেখা না পেলে ফেব্রুয়ারিতে মাঠে নামবে, আবারও তারা আন্দোলন করবে। এদিকে জামায়াত এবং বিএনপি তারা দীর্ঘদিনের মিত্র হবার পরেও তাদের মাঝে এক ধরনের আলাদা পথে হাঁটবার আমরা সমীকরণ দেখতে পাচ্ছি, সেটি নিয়েও যথেষ্ট শঙ্কা আছে। যেই শঙ্কার কথা বলছিলেন সুলতান মাহমুদ, অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন, বিশেষ করে তাদের মধ্যে থেকে যারা উপদেষ্টা হিসেবে আছেন, তারা, ছাত্ররা এবং রাজনৈতিক দলগুলো মুখোমুখি অবস্থানে চলে আসার একটি বড় শঙ্কা সামনে আছে কি?
দেখুন ৮৩ বা ৮৪ বছরের ইতিহাসে জামায়াত ইসলামী বাংলাদেশ এরকম ফাঁকা মাঠ আর পায়নি, এবং যদি যে দৃশ্যমান অবস্থা, অবশ্যই জনগণ সিদ্ধান্ত নেবে যে ভোটে কে বিজয়ী হবে, বাট মোটামুটি বলা যায় যে নির্বাচন হলে বিএনপি হয়তো বা ক্ষমতা আসবে। ৮৪ বছরের ইতিহাসে এরকম সুবিধাজনক অবস্থানে এই বর্তমান যে প্রেক্ষাপট, আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরে জামাতের জন্য এত বড় সুযোগ আসেনি। স্বভাবতই তারা চাইবে যে রাজনীতির মাঠ গরম রাখতে, এবং যত স্বাধীনতা পরবর্তী পুরো সময়টা থেকে ক্ষমতা তো তারা সেই সময় তাদের ভূমিকা নিয়েও তো অনেক আমি যাচ্ছিলাম যে যতটুকু ভোট আসন পেয়েছিল 18টা, সেটা কিন্তু কোয়ালিশনের মাধ্যমে, আবার পরের বারই কোয়ালিশন না করে ফলাফল আমরা দেখি 3-এ, সেটা নিয়ে অনেক আলোচনা আছে। এবারে একটা বড় সুযোগ। 2 নম্বর হচ্ছে বিএনপি দীর্ঘদিন থেকে মাঠের বাইরে, এবং তারা তো দেখতে পাচ্ছে যে নির্বাচন হলে সম্ভবত তারা ক্ষমতায় যাবে। আপনি যে জায়গাটাতে একটু আগে আলোচনাটা দল কেন্দ্রিক হলো, তার সঙ্গে একটু রিলেট করলে ভালো হবে। এখন কেন এই আশঙ্কার জায়গাটা? স্বাভাবিক প্রক্রিয়া নির্বাচন হবে, নির্বাচনে যে কোনো দল গঠন করবে, এটা তো স্বভাবতই স্বাগত জানাবে। আশঙ্কার যে জায়গাটা সেটা হচ্ছে আপনি হঠাৎ করে বলেন যে 17 বছরে ভোট দেওয়া যাবে কিনা, 21 বছরে প্রার্থী হওয়া যাবে কিনা, শপথ করে বলছেন যে বিচার না হলে নির্বাচন হতে দেব না, কবর দিয়ে ফেলছেন কোনো কিছুকে, আবার সংবিধানের বলছেন পুরোপুরি চেঞ্জ করে ফেলতে হবে বা নতুন করে লিখতে হবে। আশঙ্কার জায়গাগুলো এগুলো। এবং আমি ব্যক্তিগতভাবে আবারও বলি, আমি শিক্ষার্থীদের দল গঠনের পক্ষে, এবং তারা নতুন একটা আদর্শ নিয়ে আসবে, নতুন পেশাজীবী শিক্ষার্থী সবাইকে। আসলে আমি দেখতে চাই না যে শিক্ষার্থীর দলের মনোনয়ন ভাগিয়ে মনোনয়ন দেওয়া, শিক্ষার্থীদের যে দল সেখানেও নাকি অনেক ধরনের ভাগের সৃষ্টি হচ্ছে, সেই আশঙ্কাও তো আছে। সেটা তো আমরা দৃশ্যমান না হওয়া পর্যন্ত দেখতে পারবো না, কিন্তু আমি শিক্ষার্থীদের দল আসলে চাই। কারণ বাংলাদেশের রাজনীতির যে চরিত্র এবং ইতিহাস, তাতে যদি একটা প্রেশার গ্রুপ না থাকে, ফ্যাসিজম কিভাবে ডেভেলপ করলো আমরা দেখলাম। আবার আমি রেসপেক্ট রেখেই বলছি বিএনপির প্রতি, অনেক ব্যবস্থাও তারা নিয়েছেন, কিন্তু সেন্ট্রাল যে অ্যাটিটিউড আর মাঠ পর্যায়ের বাস্তবতা কিন্তু ভিন্ন, হিমশিম খেতে হচ্ছে। কিন্তু ডক্টর আব্দুল আল মামুন, বিএনপি আসলে এই মুহূর্তে কি ভাবছে যে তারা আসলে যদি খুব তাড়াতাড়ি একটি নির্বাচন হয়, তাদের বড় কোনো প্রতিপক্ষ এই মুহূর্তে রাজনীতির মাঠে নেই, সে কারণেই কি তারা খুব তাড়াহুড়ো করে নির্বাচন চায়, নাকি ছাত্রদেরকে তারা প্রেশার গ্রুপ মনে করছে? না, আরেকটা কারণ হচ্ছে আমি যে জায়গা থেকে শুরু করলাম, যে স্থিতিশীলতা যদি থাকতো, দ্রব্যমূল্য ঠিক থাকতো, আইন শৃঙ্খলা থাকতো, তাহলে কি বিএনপির এই দাবি ধোপে টিকতো না? বিএনপি তো অবশ্যই নির্বাচন চাবে, এবং নির্বাচন কেন চাবে না? তারা একটা রাজনৈতিক দল, নির্বাচন চাবে। কিন্তু যে জায়গাটা আশঙ্কা এবং সংঘর্ষের যে জায়গাটি আপনি বললেন, যে যদি কোনো এভাবে ছোট ছোট জিনিস থ্রো করে দেওয়া হয় প্রক্রিয়াটা, যেমন একটা ছোট্ট উদাহরণ দেয়, যেটা এক্সপেক্টেড এখন এবার না হয় ঠিক আছে, সবাই মানবে যে 15 দিন বাড়ানো হলো এই যে ডেটটা, এরপরে যদি কোনোটা সময় বাড়াতে হয় বা যে নেগোসিয়েশন প্রক্রিয়াটা হবে, আপনি কেন ধরে নিচ্ছেন যে ঐকমত্য কমিশনে না, ঐকমত্য কমিশনে যে শুধু উপদেষ্টাদের মধ্যে সবার ঐকমত্য হবে আপনি কিভাবে জানেন? ওখানে তো নানান পথ মতের মানুষ আছে। হ্যাঁ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি আবার বলেছেন যে এই যে আসলে আমরা সংস্কার নাকি নির্বাচন, এটি নিয়ে আপনারা যে ধরনের তর্ক করছে, সেটি স্রেফ অসৎ উদ্দেশ্যেই এক ধরনের তর্কের সৃষ্টি করা হচ্ছে। আসলে কি শুধু তর্কের সৃষ্টি করা হচ্ছে, নাকি এই জায়গাটি নিয়ে আমাদের আসলে ভাবার প্রয়োজন ছিল, যেখান থেকে আসলে ভাবতে ভাবতেই আবার আমরা নির্বাচন কেন্দ্রিক যে আলোচনা, সেখান থেকে দূরেও সরে যাচ্ছি? নানান রকমের সংকট আসলে তৈরি হচ্ছে আমাদের চারিপাশে। সেই প্রশ্নের উত্তর নিব। আরেকটি বিরতির সময় হচ্ছে, দেশ সন্ধ্যায় বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। দেশসন্ধ্যা দেখছেন। সুলতান মাহমুদ, অনেক আশঙ্কা শঙ্কার কথা আমরা বলছি, দূরত্ব সৃষ্টি হচ্ছে, সেটি অনেকটা আসলে আমাদের সামনে স্পষ্ট হয়ে উঠছে। ছাত্ররা আসলে ৩৬শে জুলাই শব্দটি যদি আমি ব্যবহার করি, সেই সময়টা পর্যন্ত আসলে প্রত্যেকের মাঝে এক ধরনের ইউনিটি ছিল, সবাই এক হয়ে একই লক্ষ্যে কাজ করেছেন। এরপর থেকে কি হলো? সবার ভিন্ন লক্ষ্য তৈরি হচ্ছে, নাকি আসলে সবাই সবার মতন করে পাওয়ার প্র্যাকটিস করার চেষ্টা করছে? প্রথম লক্ষ্য হচ্ছে ছাত্রদের, যে সেটি হলো বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে তারা চাকরিতে বৈষম্যহীন চাকরির যেটা কথা বলেছে, যে কোটা বিরোধী, কোটা তুলে দেওয়ার কথা বলেছে, সেখান থেকে ছাত্রদের কিন্তু এক্সপেকটেশনের জায়গাটা দিন দিন স্ফীত হচ্ছে। আপনি যদি দেখেন, প্রথমে তারা সরকারে এসছে, আমি যে কথাগুলো একটু আগে বললাম, আবার তারা এখন রাজনৈতিক দল গঠন করতে চাইছে, আবার তারা তাদের ভেতর থেকে কতগুলো দাবি উঠেছে, কারা কিভাবে এই দাবিগুলো তাদের মুখ থেকে, আমি বলতে চাই যে এই দাবিগুলো কেউ না কেউ কোনো মহল থেকে তাদেরকে এই অ্যাডভাইসটা দেয়া হচ্ছে। এবং এই যে ধরনের অ্যাডভাইসগুলো দেয়া হচ্ছে, যে দেখেন যে আগে সংস্কার হবে তারপরে নির্বাচন, এই সংস্কার হবে তারপরে নির্বাচন, এটি কতদিন, এই সংস্কারের প্রক্রিয়াটা কতদিন চলবে? একটি হলো, আমি যেটুকু জানি খবর আমার, যেহেতু মিডিয়ার কর্মী হিসেবে, সরকারের ভেতর থেকে তিনটি প্ল্যান আছে। একটি প্ল্যান হলো শর্ট টার্ম, একটি মিড টার্ম, একটি লং টার্ম, তিনটি পন্থায় সংস্কার হবে। এই সরকারের মূল কাজ হচ্ছে, যেটি প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং সালেউদ্দিন আহমেদ অ্যাডভাইজার, ফিনান্স অ্যাডভাইজার যিনি, তিনি বলেছেন যে আমরা
স্বল্পমেয়াদে যে সংস্কারগুলো করা যায় সেই সংস্কারগুলো করে দ্রুত একটি নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন, এটি আমার মনে হয় ছাত্রদের দাবির মুখে সেটি কতখানি সম্ভব হবে। ছাত্ররা দাবি করবে, রাজনৈতিক দলগুলো চায়, আপনি যে যাই বলেন না কেন রাজনৈতিক দলগুলো এখন যেহেতু একটি রাজনৈতিক দলবিহীন একটি অগণতান্ত্রিক সরকার, এই যে এখনকার যে সরকার এটিও অগণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকার নয়, একটি পরিস্থিতির প্রেক্ষিতে এই সরকার অনেকের মাথায় আছে কিনা সেটিও তো একটি বড় প্রশ্ন। সেই জায়গাতে যখন এই সরকার আছে বিভিন্ন দিক থেকে ন্যাশনালি ইন্টারন্যাশনালি বিভিন্ন চাপ আছে, এই চাপ মোকাবেলা করবার জন্যই যত দ্রুত নির্বাচিত সরকার হবে তত এই পেছন থেকে যারা কলকাঠি নাড়ছে তাদের কলকাঠি নাড়া। কিন্তু আপনি যখন দ্রুত নির্বাচনের কথা বলছেন ডক্টর আব্দুল্লাহ আল মামুন, সেই সময়টাতে এসে যদি আমরা বলি যে ছাত্ররা যে এই ধরনের দাবি করছেন, যে এই দাবি নিয়েও আসলে এখন অনেক ধরনের আশঙ্কা শঙ্কা তৈরি হয়েছে, পেছন থেকে কারা আসলে তাদেরকে এই দাবিগুলো করতে বলছেন, স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে তো আসলে ছাত্রদের এগোনোর কথা ছিল, সেটি তারা করছেন। আপনারা যারা ছাত্রদের সাথে একসময় নিয়মিত বসতেন, আলোচনা করতেন, সেখান থেকেও কি তারা দূরে সরে আসছে, শুধুই নিজেদের পাওয়ার প্র্যাকটিস করছে? না, যে জায়গাটাতে মেজর যে অবস্থার পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে যে শিক্ষার্থীরা যেটা প্রেশার গ্রুপ হিসেবে শুধু থাকতো, তখন তো এই আশঙ্কা বা এই ধরনের আলোচনা আসতোই না। এবং তখনকার সিচুয়েশন এখনকার সিচুয়েশন ভিন্ন। কারণ আপনি যেমন বলছেন যে আমি রাজনৈতিক দল গঠন করব, সো আপনি একটা পলিটিক্যাল পার্টি হিসেবে এখন ট্রিট হবেন। ওখানে কিন্তু একেবারে মানে কনস্টিটিউশনাল ঐক্য বা একেবারে হবস অ্যান্ড লক্সের ঐক্য ওটা হবে না, একটা উদারনৈতিক ঐক্য হতে পারে যে জাতির বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলো এরকম সিচুয়েশনে কনসেনসাস তৈরি হয়। এটা বিভিন্ন দেশে, ইন্দোনেশিয়া বলেন, উগান্ডা বলেন, আফ্রিকাতে বলেন, এটা আমরা দেখেছি। নিকট অতীতে ইন্দোনেশিয়া তার একটা বড় উদাহরণ। তার মানে ওই এখন ছাত্ররা একটা পক্ষ। আর আরেকটা যেটি আপনি বললেন যে আমার কেন জানি মনে হয় যে বিএনপি ওই পর্যায়ে যাবে না যে সাংঘর্ষিক অবস্থা, আর শিক্ষার্থীরা ওই পর্যায়ে যাবে না যে সংঘর্ষ। শিক্ষার্থীরা তাদের দল গুছানোর চেষ্টা করুন যত বেশি সংস্কারের দিকে নিয়ে যাওয়া যায়। নির্বাচনকে ঘিরে যে সমীকরণের কথা আমরা বলি, সেই সমীকরণ আমরা শেষ মুহূর্ত পর্যন্ত আসলে পাল্টে যেতে দেখেছি। সেরকম সম্ভাবনা কতখানি, বিশেষ করে জামাতের ক্ষেত্রে সেই সম্ভাবনা কতখানি আছে? জামাত নিয়ে আমরা অনেক শঙ্কার কথা বলেছি। জামাতকে নিজেদের প্রয়োজনে সবসময় বড় রাজনৈতিক দলগুলোকে আমরা ব্যবহারও করতে দেখেছি, আবার প্রয়োজন অনুযায়ী তাদেরকে দূরে সরিয়ে দিতেও দেখেছি। সেই সম্ভাবনা আছে কি এবারে? না, আরেকটা যে জায়গাটা আমি শেষ করতে গিয়ে ওইটা শেষ করে নিই, ওই পার্টের উত্তরটা, যে শিক্ষার্থীরা, আমি খুশি হতাম যে পুরো রাজনৈতিক বন্দোবস্ত পাল্টানোর কথা বলছে। তাহলে যে বর্তমান রাজনৈতিক সংস্কৃতি তার পুরোটার বিপক্ষে কথা বলতে হবে, কোনো একটা দলকে টার্গেট করে না। যেটা সুলতান ভাই বললো, মনে হচ্ছে যে বিএনপি কে টার্গেট করে মনে হয় কথা বলছে। এটা আমি ব্যক্তিগতভাবে দেখতে চাই না, আমার মনে হয় কেউই দেখতে চায় না। আমরা চাই শিক্ষার্থীরা যদি সমালোচনা করতে হয় জামাতেরও করবে, যেটা সিপিবির করবে, অন্যান্য দলের করবে, অন্যান্য যত দল আছে, এবং পুরোপুরি রাজনৈতিক সংস্কৃতির বিপক্ষে কথা বলবে। কিন্তু যখনই আমি দেখছি একটা রাজনৈতিক দলের বিপক্ষে কথা বলছে, তখন কিন্তু ওনার এই প্রশংসাগুলো চলে আসে। তার মানে কি তারা চাইছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে নির্বাচনের আগ পর্যন্ত, এবং বিএনপির মতো যে বড় রাজনৈতিক দল এই মুহূর্তে মাঠে কার্যত আছে তাদেরও খানিকটা আসলে চেপে যেতে হবে? তার মানে কি তারা শুধু নিজেদের দল গোছানোতে ব্যস্ত? তারা কি চাইছে সেটি বড় ব্যাপার নয়। বিষয়টা হলো, দেখেন, দেশের স্বাধীন বাংলাদেশের মানুষ অত্যন্ত নিজের অধিকার সচেতন। এতদিন কথা বলতে পারেনি, না বুলেটের মুখে কথা বলতে পারেনি। এই স্বাধীন যে মানুষ এখন যাদের কথা আপনি বলছেন, যারা ভোট দেবেন সামনের বার, তারা যদি তৃতীয় কোনো পক্ষকে শক্তি হিসেবে দেখতে চায়, সেটি তো দেখতেই পারে, দেশের মানুষ সেভাবে দেখতেই পারে, কিন্তু কিভাবে নেবে সেটি ব্যাপার। যেমন যে বিষয়টি হলো যে ছাত্রদের ভেতর থেকে কিন্তু একটি পক্ষ ইতিমধ্যে অবলম্বন করা হয়েছে, একটি পক্ষ নিয়ে নেওয়া হয়েছে। এটি কতক্ষণ এই পক্ষটি টিকবে আমি সেটি নিয়ে শঙ্কা আছে। যেমন ছাত্র শিবিরের একটি সম্মেলনে একজন সমন্বয়ক বলেছেন এই আন্দোলনে শিবিরের ভূমিকা ছিল, কিন্তু শুধু এই আন্দোলনে কি শিবিরের ভূমিকাই ছিল? এই আন্দোলনের সকল ছাত্র জনতা, সকল দলের অংশগ্রহণ ছিল। তো 10 সেকেন্ড থামাই, তাদের এখন প্রমাণ করা উচিত, বিএনপিরও উচিত তাদেরকে ইনভাইট করে এরকম একটা সভায়, ওখানে গিয়ে তাদের বলা উচিত যে তাদের অংশগ্রহণ করা উচিত, কিন্তু প্রথম অবদান ছিল ওইটাই। কিন্তু আমি চাচ্ছি প্রথম কথাটা হচ্ছে যে তারা এই ধরনের কথাটা বলে একটি পক্ষ অবলম্বন করবার চেষ্টা করেছে। তাতে কিন্তু শুরুতেই তাদের যে স্বাভাবিক অবস্থা বা তাদের যে সকল মত পথের সাথে তাদের একসাথে পথ চলবার যে জায়গা, সেখান থেকে কিন্তু তারা তাদের নিজেকে গুটিয়ে ফেলেছে। একই ধারা দেখতে পাচ্ছি, আওয়ামী লীগ নিজেদের প্রয়োজনে জামায়াতকে ব্যবহার করেছে, বিএনপি নিজেদের প্রয়োজনে জামায়াতকে ব্যবহার করেছে, ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল আসে তারাও তাহলে কোনো না কোনো কারণে আসলে জামাতের সাথেই বেশি সংঘবদ্ধ হচ্ছেন। কারণ কার সাথে শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে সেটি অপেক্ষার ব্যাপার। কিন্তু বিএনপি বা আওয়ামী লীগের কথা যেটা বলেছেন, দেখেন, কোনো একটি রাজনৈতিক দলকে ব্যবহার করেছে বা ব্যবহার হয়েছে, সেটি তো আমাদের ইতিহাস বলে দিচ্ছে কে কোথায় কখন কিভাবে গেছে। কিন্তু বিএনপিকে যে
আপনি মাইনাস করে দিয়ে বা বিএনপিকে আওয়ামী লীগের মতো কোণঠাসা করে ফেলবেন, বাংলাদেশের প্রেক্ষাপটে এটি কতখানি সুবিবেচিত চিন্তা আমি ঠিক বলতে পারবো না। কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করাই আসলে ঠিক এই মুহূর্তে কতখানি সুবিবেচিত, কিংবা আসলে আওয়ামী লীগ তো আমরা বুঝতেই পারছি হয়তো সামনে নির্বাচনে তাদের অংশগ্রহণ করার সুযোগও নেই যদিও তাদেরকে নিষিদ্ধ নাও করা হয়, এরপরেও আসলে বিএনপির জন্য যে প্রেসার ক্রিয়েট কথা আপনি বলছিলেন, ছাত্ররা প্রেসার ক্রিয়েট করতে পারছে কি না, নাকি আসলে তারা শুধু প্রেসার গ্রুপ হিসেবে এই ধরনের কাজ করে যাচ্ছে? না, দেখুন ওই আগের আলোচনাটাতে আবার যাই যে আপনি পুরো রাজনৈতিক বন্দোবস্ত পাল্টাতে চান, বর্তমান যে বন্দোবস্ত, তাহলে আপনার পুরো রাজনৈতিক সংস্কৃতির বিপক্ষে কথা বলতে হবে, কিন্তু আপনি মুখোমুখি দাঁড়িয়ে যাচ্ছেন এই মুহূর্তে সম্ভবত সবচেয়ে শক্তিশালী দলের বিপক্ষে। যেটা আমি ব্যক্তিগতভাবে চাই সেটি হচ্ছে যে আপনি জামাতের দিকেও যাবেন না, কারো স্টেজে যাবেন না, কারো পক্ষে কথা বলবেন না, আপনি 5টা সিট পান, যেহেতু আপনি দল করবেন বলছেন। শিক্ষার্থীরা যে দল করবে, এটাকে আমি একটু বলতে চাই যে শিক্ষার্থীর দল বলা উচিত হবে না, তাদের শিক্ষার্থী জনতার দল, নাহলে কিন্তু এটা আলটিমেটলি সাকসেসফুল হবে না। তারা 10টা সিট পাক, সিট একটাও না পাক, কিন্তু যেটা আমি চাই যে তারা যে পজিশনটা বৈষম্য বিরোধী আন্দোলনের সময় নিয়েছিল, যে কারণে সবাই তাদের লিডারশিপকে রেসপেক্ট করেছে, ওন করেছে তাদের ওটাকে, তারা 5টা সিট পাক, কিন্তু সমানভাবে সবগুলো দল, কারো স্বাধীনতার ভূমিকা, বিএনপির চাঁদাবাজি, বিএনপির দুর্নীতি, আমি চাই এটা বলুক, এটা বলে তারা একটা সিটও না পাক, শুধু একটা কমিটি থাক, তবুও ভালো, কিন্তু সিট পেতে গিয়ে কারোর সঙ্গে অ্যালায়েন্স তৈরি, ইভেন সেটা বিএনপির সঙ্গে, ইভেন সেটা আমাদের বাম দলগুলোর সঙ্গে, ইভেন সেটা জামাতের সঙ্গে, এটা কিন্তু শেষ করে নি আমি, সেটা কিন্তু আদতে এই শিক্ষার্থীদের যে দল এবং তাদের যে বৈষম্যহীন সমাজ নির্মাণের স্বপ্ন, সেটা কিন্তু ভুলণ্ঠিত হবে যদি তারা এরকম ভুল পথে পা বাড়ায়, কারো একটা পক্ষের দিকে চলে যায়। আমরা দেখছি সমালোচনা কিন্তু ততই বাড়ছে। সুলতান মাহমুদ, এই যে আসলে আমরা ছাত্রদের কথা বলছি, আমরা বিএনপির চাঁদাবাজি, আওয়ামী লীগের চাঁদাবাজি, অর্থাৎ রাজনৈতিক দলগুলোর মাঝে অনেক ধরনের চাঁদাবাজির কথা বলেছি, যদিও বিএনপি এখন নানান রকম ব্যবস্থা গ্রহণ করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের বিরুদ্ধেও নানানভাবে চাঁদাবাজির অভিযোগ আসছে। আমরা একই পথে হাঁটছি আবারও? আমি তো তাই দেখছি। আমি দেখছি যে জগদ্দল পাথর বা যে অন্যায়, অবিচার, নিপীড়ন বন্ধ করবার জন্য যে এই রক্তদান, বুক চেতিয়ে গুলি খাওয়ার যে দৃশ্য বাংলাদেশের মানুষ অনেক দিন পর আবার সেই দৃশ্য দেখেছে, এবং তার মধ্য দিয়ে একটি ফ্যাসিস্টের পতন হয়েছে। এখন যদি সেই কাজ আবার একইভাবে হতে থাকে, যেমন একজন উপদেষ্টা বলেছেন, আপনি চাঁদাবাজির কথা বলছিলেন, বলেছে যে চাঁদাবাজি আছে, শুধু ব্যক্তি পাল্টেছে, দল পাল্টেছে, আগে এক দল করতো, এখন আর এক দল করছে। এখন আপনি ছাত্রদের কথা যেটা বলছেন, দেখেন আলোচনার ক্ষেত্রে আমি বলবো যে এই রাজনীতির ক্ষেত্রে রাজনীতির জায়গায় আপনাকে ঠিক থাকতে হবে। এখন বিএনপির পক্ষ থেকে কিন্তু বারবার তার দলের নেতাকর্মীদেরকে হুঁশিয়ার করা হয়েছে এবং অনেকের বিরুদ্ধে ব্যবস্থা। এখন তৃণমূল পর্যায়ে যদি আপনি বলতে যান, এত বড় একটি দল তাকে নিয়ন্ত্রণ করবার, এখন আপনাকে দেখতে লাগবে যে দলের কোন কোন বড় নেতা বা কোন জায়গা থেকে আমি চাঁদাবাজি করতে পারিনি, এখন আমাকে 16 বছর সহ প্লাস করে সেটি তো ব্যক্তি সুলতান মাহমুদ যদি কিছু করে, সেটি দেশ টিভির সেই টোটাল দায় কি সেই দেশ টিভির? ব্যবস্থা গ্রহণ তো করছে। আমি বলছি যে বিএনপির একেবারে কেন্দ্রীয় পর্যায় থেকে বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু তার দলের নেতাকর্মীদের ভেতরে তাদেরকে বারবার হুঁশিয়ারি করেছে এবং অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, অনেককে দল থেকে বহিষ্কার করেছে। এখন এটি একদিনে হবে না। আর একটা ব্যাপার হচ্ছে যে দেখেন, 16 বছর তারা নির্যাতন নিপীড়নের মধ্যে চলেছে, তারা যে সবাই সুসংগঠিত তাও কিন্তু নয়। এখন যে যার মতো করে, যারা এতদিন বাম দল ছিল, যারা অন্য দল ছিল এবং যারা আওয়ামী লীগে যাদেরকে হাইব্রিড বলা হতো, তারাও কিন্তু অনেকে অনেক জায়গায় গিয়ে দেখবেন, আমরা বিভিন্ন পেশায় দেখছি যে তারা এখন এই ছাত্রদের ভিতরে বা বিএনপির ভিতরে বা জামাতের সাথে মিশে গিয়ে তারা কিন্তু নানান কর্মকাণ্ড করছে। আবার ছাত্রদের কথা আপনি বলছিলেন, ডক্টর আব্দুল মামুন, পথ দেখানোর দায়িত্ব তো শিক্ষকদের। আপনি শিক্ষক হিসেবে আমি এই প্রশ্নটি করতেই পারি, ছাত্ররা যারা আসলে বৈষম্য বিরোধী আন্দোলনের সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন, তারা এখনো ছাত্র, সেটি তারাও নিজেরাও বলছেন, তারা ছাত্র জনতার দল করছেন। আপনাদের আসলে যে পথ দেখানোর দায়িত্ব ছিল, সেটি আসলে আপনারা এখন দেখাচ্ছেন না, নাকি তারা মানছেন না? আগে যে ফর্মাল যোগাযোগটা, যেমন আন্দোলনের যখন পার্টিকুলারলি 17 তারিখ থেকে আমাদের সংযোগটা বাড়ে, মাত্র অল্প কয়েকজন শিক্ষক, তার আগে আমরা একাত্মতা প্রকাশ করতে গিয়েছিলাম, 17 তারিখ থেকে একেবারে যুগোৎপদ আমরা ছিলাম। হয়তো বা ব্যানার ওরা লিখেছে, আমরা মাইক ক্যাম্পাসে ঢুকিয়েছি বা আমাদেরকে বলেছে এখানে, যেমন থানাতে যাওয়া একটা ঐতিহাসিক একটা মুহূর্ত মনে করি আন্দোলন, এবং আমি একজন শিক্ষক যে ওইখানে থানাতে গেছি, বা ঢাকা বিশ্ববিদ্যালয় ওই সময় ভাইস চ্যান্সেলরের বাসা ঘেরাও করতে যাওয়া, মাত্র 7-8 জন শিক্ষক আমরা ওখানে গেছি।
তো তখনকার প্রেক্ষাপটটা ভিন্ন, কিন্তু এখন আর ওভাবে বসে কথা বলার বিষয়টা নেই, কিন্তু যোগাযোগ হয় এবং অনেকের সাথে তারা এখন যোগাযোগ করে আমাদের সঙ্গে ক্লাসে ভুলভ্রান্তি করলে তারা আপনাদের সাথে আলোচনা করছে, কিন্তু আপনাদের সেই বলার সুযোগ এখন আছে নাকি তারা এতটাই পাওয়ার প্র্যাকটিস করছেন যে আপনারা আমাদের সঙ্গে কিছু বলতে এই পারছেন শিক্ষার্থীরা না? অত্যন্ত শ্রদ্ধা করে আমাদেরকে, কিন্তু তারা হয়তো বা যেভাবে আমাদের সঙ্গে এসে বসে কথা বলা কি করা যায়, তাদেরও নানান ফ্রন্টে তারা বিস্তৃত, কিন্তু ওটা হলে কি হতো না হতো সেটার ফলাফল তো আমরা 5ই আগস্টে দেখেছি। যেটা আমি চাই, যেটা বললেন যে শিক্ষকদের তো পথ দেখানোর দায়িত্ব আছে, যেমন বিএনপি চাঁদাবাজি করুক, আওয়ামী লীগ করেছে, বাম দল করুক, জাতীয় পার্টি করবে, কিন্তু আমি দেখতে চাই না আমার কোনো শিক্ষার্থীটা করে। 2, মার্চ ফর ইউনিটিটা হলো, ধরেন যে মার্চ, সেটিও আমরা দেখতে চাই না। আমি তো ওদের জায়গা থেকে বলছি যে কোনো চাঁদাবাজি অ্যাকসেপ্টেড না, কিন্তু বলছি যে তারা করুক, তোমরা করবে না। যেমন মার্চ ফর ইউনিটি হলো, যে বিভিন্ন জেলা থেকে আসলো, আমি কিন্তু খুব খুশি হতাম যে আমাদের শিক্ষার্থীরা যে কিভাবে প্রোগ্রামটা হলো, ফাইন্যান্স কোথা থেকে এসছে, কে খাইয়েছে, কোনো কিছু জবাবদিহিতা নেই না, সেটা ওদেরকে করা উচিত। এবং আরেকটা হচ্ছে যে ওই যে বললাম তো 10টা সিট পেলে ভালো, একটা পেলেও ভালো, কিন্তু প্রেসার গ্রুপ হিসেবে থাকতে হবে। কখন মানুষ যখন দেখবে এগুলোতে ট্রান্সপারেন্ট হতে হচ্ছে, যে আমরা এই এত কিছুর মধ্যে যদি স্টেটমেন্টটা প্রকাশ করে, এবং আশা করবো যে আমাদের শিক্ষার্থীরা করবে, ওই নতুন রাজনীতি বন্দোবস্ত দেখতে চাই। নির্বাচনের জন্য আমরা অপেক্ষা করছি, সেই নির্বাচনের জবাবদিহিতা এবং স্বচ্ছতা আমরা নিশ্চিত করতে চাই। সুলতান মাহমুদ, ডক্টর আব্দুল আল মামুন, ধন্যবাদ আজকে দেশ সন্ধ্যায় সময় দেওয়ার জন্য। দর্শক, আগামী দেশ সন্ধ্যা দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।